হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবিআই ইউটিউব চ্যানেল। আমরা মূলত ক্লাস 12th এর ফিজিক্সের মধ্যেকার কোয়ান্টাম তত্ত্ব নিয়ে ডিসকাশন করছিলাম, অর্থাৎ কোয়ান্টাম থিওরি নিয়ে ডিসকাশন করছিলাম এবং আমরা অনেকটা পোরশানই এগিয়ে গেছি। 65% প্রায় কভার আপ হয়ে গেছে এর পূর্বে যতগুলো লেকচার আমরা কন্ডাক্ট করেছি তার মধ্য দিয়ে। আজকের সেশনে আমরা পরবর্তী অংশ যেগুলো রয়েছে তার মধ্যেকার কিছুটা অংশ নিয়ে ডিসকাশন করব এবং ধীরে ধীরে পুরো চ্যাপ্টারটাকে শেষ করার চেষ্টা করব। এবার আমরা পুরো থিওরি পোরশন করার পরে আমরা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম তারও কিছু কোয়েশ্চেন নেব, অর্থাৎ নিট, ডাব্লিউবিজেই, জেই মেন এর কোয়েশ্চেন নেব এই নির্দিষ্ট চ্যাপ্টারের রেসপেক্টে, এবং বোর্ড এক্সামেরও কিছু কোয়েশ্চেন নেব। তোমরা বুঝতে পেরে যাবে যখন চ্যাপ্টারটা শেষ হবে, তারপরে আমরা যখন কোয়েশ্চেন সিরিজগুলো করব এই কোয়ান্টাম তত্ত্বের মধ্যে, অর্থাৎ এই নির্দিষ্ট চ্যাপ্টারের রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আমরা করব, যদিও বা আমরা কোনো একটা নির্দিষ্ট টপিক বা থিওরি রিলেটেড যখন আমরা কোনো ফর্মুলা পাই বা সেই সাপেক্ষে কোনো ইকুয়েশন পাই, তার কিছু এক্সাম্পল প্রবলেম আমরা দেখে থাকি, যেমনটা তোমরা আগে দেখেছো এবং আজও দেখবে। ঠিক সিমিলারলি এইগুলো করার পরে যখন আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক সেই সময় আমরা কিন্তু ওই কোয়েশ্চেন সিরিজগুলো করব, অর্থাৎ এই নির্দিষ্ট চ্যাপ্টারের রেসপেক্টে বোর্ড এক্সাম, অর্থাৎ ডাব্লিউবিসিএইচ এসি হোক, সিবিএসসি, আইসিএসসি বোর্ডের কম্বাইন্ড একটা প্রবলেম সেট থাকবে, যেই সেটগুলো আমরা করব এবং তার পরে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন নিট, ডাব্লিউবিজেই, জেই মেন এর কোশ্চেনগুলোও করব, তোমরা দেখতে পেয়ে যাবে। এটা হলো কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি লেকচার নম্বর 15। এর আগে আমরা টোটাল 14 লেকচার অর্থাৎ 14টা লেকচার ডিসকাশন করেছি এবং প্রত্যেকটা লেকচারই এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা গেলে পেয়ে যাবে। একটা প্লেলিস্টের নাম দেওয়া রয়েছে কোয়ান্টাম তত্ত্ব স্ল্যাশ কোয়ান্টাম থিওরি ক্লাস 12 ফিজিক্স। ওর মধ্যে প্রত্যেকটা লেকচারই সিকোয়েন্সিয়ালি সাজানো রয়েছে, পরপর ভাবে সাজানো রয়েছে, তোমরা গেলেই দেখতে পাবে। এবার দেখো, আমরা এর আগে 14টা লেকচার ধরে কি ডিসকাশন করেছি সেটা বলবো না। ঠিক সিমিলারলি আগেও যেমন বলেছি যে আগের লেকচারে কি করেছি সেটা দেখবো, যাতে করে এই লেকচারের সাথে তার লিঙ্কটা ধরাতে পারি বা বোঝাতে পারি, এবং ধীরে প্রত্যেকটা লেকচারের সাথে প্রত্যেকটা লেকচারের লিঙ্কটা মেনটেন করতে হবে। তার জন্যই আমি এই কাজটা করছি, কারণ প্রত্যেকটা জিনিসই অন্য আরেকটা জিনিসের সঙ্গে বা পরবর্তী জিনিসের সাথে লিঙ্কড থাকে। এভাবেই তোমাদের সিলেবাস সাজানো রয়েছে, টেক্সট বুক সাজানো রয়েছে, সব কিছুই। তাই সেই অনুসারে আমিও করছি, না হলে তোমরা বুঝতে পারবে না জিনিসগুলো। তাই আমরা লেকচার নম্বর 15 এর আগে, অর্থাৎ আজকের লেকচারটা শুরু করার আগে লেকচার নম্বর 14 এ কি করেছিলাম সেটা একটু দেখে নেব। লেকচার নম্বর 14 এ মূলত আমরা ফোটনের ধর্মাবলী এই বিশেষ জিনিসগুলো ডিসকাশন করতে এন্ড করেছিলাম। মূলত আমরা লেকচার নম্বর 14 এ আলোক তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা, অর্থাৎ আলোক তরঙ্গ তত্ত্ব বা ফেলিওর অফ দ্য ওয়েভ থিওরি অফ লাইট, কি কারণে এই ঘটনাটা হয়েছিল বা আলোক তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হয়েছিল, টু এক্সপ্লেন ফটো ইলেকট্রিক এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করতে কেন ব্যর্থ হয়েছিল তা নিয়ে ডিসকাশন করেছিলাম এবং ডিটেলে ডিসকাশন করেছি। এবং তারপরে আমরা বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব, অর্থাৎ কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন করসপন্ডিং টু দ্য আইনস্টাইন হাইপোথিসিস, অর্থাৎ আইনস্টাইনের তত্ত্ব অনুসারে বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব নিয়ে ডিসকাশন করতে শুরু করেছিলাম। অর্থাৎ তার মধ্যে মূলত আমরা ফোটনের ধর্মাবলী নিয়ে ডিসকাশন শুরু করেছিলাম এবং এটা বলেছিলাম যে ফোটনের কয়েকটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা ধর্ম রয়েছে বা প্রপার্টি রয়েছে, যার মধ্যে প্রথম ধর্ম হিসাবে আমরা বলেছিলাম ফোটন কণা একটা নিস্তড়িত কণা। ফোটন কণা আলোর গতিবেগে চলাচল করে, কোনো মুহূর্তেই বা কোনো ঘটনাতেই ফোটনের বেগের অর্থাৎ ভেলোসিটির কোনো চেঞ্জিং হবে না বা হ্রাস বৃদ্ধি ঘটবে না। এবং এটাও বলেছিলাম যে একটা ফোটনের এনার্জি ইকুয়াল টু এইচ নিউ, তাহলে টোটাল যতগুলো ফোটন আসছে তার কম্বাইন্ড এনার্জি যদি আমরা দেখতে চাই বা টোটাল এনার্জি যদি দেখতে চাই, তাহলে নাম্বার অফ ফোটন দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল এনার্জি পেয়ে যাব। এবং এরপরে আমরা বলেছিলাম যে ফোটনের কোনো রেস্ট মাস থাকে না, অর্থাৎ এম জিরোর মান এম সাফিক্স জিরো, এম নট যাকে আমরা বলেছি। আগেও আমরা স্থির ভর বা রেস্ট মাস বা বিরাম ভর এগুলো নিয়ে কথা বলেছিলাম। এই রেস্ট মাস এর মান 0। এবং আগের ক্লাসে একটা কথা বলেছিলাম যে ফোটন সরি ফোটন কণার একটা বিশেষ ধর্ম রয়েছে, অর্থাৎ ফোটনের একটা বিশেষ প্রপার্টি রয়েছে, যেই প্রপার্টিটা আমরা আজকের সেশনে ডিসকাশন করব বলে বলেছিলাম আগের ক্লাসে, অর্থাৎ লেকচার নম্বর 14 এ বলেছিলাম
যে লেকচার নম্বর 15 এ এইটা দিয়েই আমাদের ডিসকাশনটা শুরু হবে বা লেকচারটা শুরু হবে, ঠিক সেইটা নিয়েই ডিসকাশন করতে শুরু করব। যেটা একটা ইম্পোর্টেন্ট প্রপার্টি বা ইম্পোর্টেন্ট ধর্ম, গুরুত্বপূর্ণ ধর্ম ফোটনের। সেই জিনিসটা নিয়ে ডিসকাশন করতে শুরু করছি এবং আজকের সেশনটা এখান থেকেই আমরা শুরু করব। ওকে? তাই ৪ টা পয়েন্ট নিয়ে এর আগে ডিসকাশন করেছিলাম ফোটনের ধর্মাবলী বা প্রপার্টিজ অফ ফোটনের আন্ডারে। আজকের সেশনে ৫ নম্বর পয়েন্ট ফোটনের ধর্মাবলী, সেটা নিয়ে ডিসকাশন শুরু করব। ওকে। দেখো, আমরা আগেই বলেছিলাম যে ফোটনের কি ধর্মগুলো থাকে, কি বিশেষ ধর্মগুলো রয়েছে সে সমস্ত কিছু নিয়ে বলেছিলাম। আজকের সেশনের শুরুতে আমরা বলছি যে ফোটনের একটা বিশেষ ধর্ম নিয়ে আমরা ডিটেইলে জানবো এবং ভালোভাবে জানবো। কারণ ওই ধর্মটা খুবই ইম্পোর্টেন্ট এবং বোঝারও দরকার রয়েছে। কারণ এই পয়েন্টটা থেকে, এই নির্দিষ্ট প্রপার্টি অফ ফোটন থেকেই কিন্তু কিছু সময় কোয়েশ্চেন তৈরি হয়, শর্ট কোয়েশ্চেন জেনারেট হয়। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও হয়েছে, বোর্ড এক্সামেও হতে পারে। তার জন্যই এই পয়েন্টটা নিয়ে ডিটেইলে জানার প্রয়োজনীয়তা রয়েছে। আমি তোমাদের যখন এই কোয়ান্টাম তত্ত্বের ডিসকাশন করতে শুরু করি, অর্থাৎ এই সিরিজের কোয়ান্টাম তত্ত্ব সিরিজের, অর্থাৎ এই নির্দিষ্ট চ্যাপ্টারের ডিসকাশন যখন করতে শুরু করি তখন তোমাদের আমি আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিকতাবাদ নিয়ে কিছু কথা বলেছিলাম লেকচারের মাঝে মাঝে, যখন আমরা স্থির ভর এবং অর্থাৎ রেস্ট মাস অ্যান্ড মাস ইন মোশন অর্থাৎ স্থির ভর এবং চলমান ভর এই জিনিসগুলো নিয়ে যখন আমরা একটু ডিসকাশন করেছিলাম তখন বলেছিলাম যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অথবা এসটিআর বলেছিলাম, স্মলে যদি আমরা বলে থাকি, সেইটা নিয়ে ডিসকাশন করতে করতে আমি বলেছিলাম যে এই জিনিসগুলো তোমাদের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু এর থেকে কিছু ফর্মুলা বা কিছু নির্দিষ্ট জিনিস কিন্তু ডাইরেক্টলি তোমাদের সিলেবাসের মধ্যে দেওয়া আছে। কেবলমাত্র তোমাদেরকে ওই জিনিসগুলো ডাইরেক্টলি মনে রাখতে হবে। কিছু করার নেই। কারণ ওর ডিটেইলড আলোচনা বা ডিটেইলড এক্সপ্লেনেশন হায়ার স্টাডিজে রয়েছে। যখন আমি নিজে গ্র্যাজুয়েশনে পড়তাম, তখন আমি গ্র্যাজুয়েশনের 2nd ইয়ারে গিয়ে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ নিয়ে তখন আমরা পড়েছি এবং স্পেশাল পেপার থাকতো আমাদের ওটা নিয়ে এবং তখনকে গিয়ে পড়েছি। তার আগে আমিও জানতাম না। আমাকেও মনে রাখতে হয়েছিল ক্লাস 12 এ। তোমাদেরকেও মনে রাখতে হবে। কারণ ওর এক্সপ্লেনেশন এখন তোমরা বুঝতেও পারবে না আর এখন বোঝানোর প্রয়োজনীয়তাও নেই। ওখান থেকে ১-২ টো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। কি জিনিস মনে রাখতে হবে সেটাও আমি বলে দেব। এবার দেখো, ফোটনের ধর্মাবলীতে আমরা যে বিশেষ পয়েন্টটা, এই ৫ নম্বর পয়েন্টটা নিয়ে ডিসকাশন করব। এখানে আমরা একটা কথা বলব যে আপেক্ষিকতাবাদ তত্ত্ব বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে কোনো কণার যদি স্থির ভর m0 হয় এবং তার মোমেন্টাম অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম অর্থাৎ যেটাকে আমরা রৈখিক ভরবেগ হিসাবে বলে থাকি আর জেনারেল ভরবেগ হিসাবে বলে থাকি, সেই ভরবেগ যদি স্মল p হয় তাহলে সেক্ষেত্রে ওই আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুসারে একটা ইকুয়েশন পাওয়া যায়। কি বললাম? ধরে নাও আমরা কি অনুসারে বলছি? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে। স্পেশাল থিওরি স্পেশাল থিওরি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে থিওরি অফ রিলেটিভিটি অনুসারে অফ রিলেটিভিটি রিলেটিভিটি অর্থাৎ আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ। এবার দেখো, এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যেটাকে আমরা বলছি, এটা কিন্তু একটা স্পেশাল কন্ডিশন। সাধারণত আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ যেটা, সেটাকে মূলত স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলে বলা হয়। কারণ এটা একটা স্পেশাল কন্ডিশন। এর পরে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এসেছে। সেগুলো নিয়ে তোমাদের জানার প্রয়োজনীয়তা নেই, আমি বলে রাখলাম এমনি। এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যেটাকে আমরা ক্যাপিটাল ওয়ার্ডটাকে যদি নেই, এস টি এস টি এবং আর, এই এসটিআর থেকে আমরা জানতে পারি, এস টি আর এইটা থেকে আমরা জানতে পারি বা এটাকে আমরা আপেক্ষিকতাবাদ হিসাবেও বলতে পারি। আপেক্ষিকতাবাদ 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 অনুসারে আপেক্ষিকতাবাদ অনুসারে কোনো একটা বস্তু কণার, এবং এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যেগুলো নিয়ে আমরা বলছি, সেইটার ক্ষেত্রে তোমাদের একটা কথা আমি আগেও বলেছিলাম এবং আজকে সেশনেও বলছি, তখনই অ্যাপ্লিকেবল হবে
এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তখনই আসবে যখন কোনো কণা গতিবেগ বা বেগ আলোর গতির কম্পেয়ারেবল হবে, অর্থাৎ আলোর গতির প্রায় সমান সমান বা একটু কম হবে, তখনই কিন্তু আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির কনসেপ্টকে লাগাতে পারি। এইটুকু কথাটা কেবলমাত্র মনে রাখো। এবার তোমরা ভাববে এখানে আপনি এই কথাটা কেন বলছেন? কারণ দেখো ফোটনের ধর্মে বা ফোটন কণার যখন প্রপার্টি নিয়ে আমরা ডিসকাশন করেছি বা এর আগের ক্লাসে যখন ডিসকাশন করেছি তখন আমরা বলেছি ফোটন কণার গতিবেগটা আলোর গতিবেগের সমান হয়। তার জন্যই ফোটন কণার ক্ষেত্রে আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ এই তত্ত্বটাকে লাগাতে পারি। আবারও বলছি, এই আপেক্ষিকতাবাদ কখন লাগানো যাবে? যখন কোনো পার্টিকেলের ধরে নাও আমরা এইরকম হিসাবে একটা পার্টিকেলকে ড্র করছি। যখন কোনো একটা পার্টিকেল, এই লাল পয়েন্টটাকে ভাবো, এইটা কোনো একটা কণা। যখন কোনো পার্টিকেলের গতিবেগ, ধরে নাও এইটা সামনের দিকে ছুটছে। যখন কোনো পার্টিকেলের গতিবেগ অর্থাৎ ভেলোসিটি স্মল ভি ইজ কম্পেয়ারেবল অর্থাৎ নিয়ার ইকুয়াল টু সি হবে, তখনই আমরা এই আপেক্ষিকতাবাদ তত্ত্বকে ইউজ করতে পারি। আদারওয়াইজ কিন্তু আমাদের এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ইউজ করা যাবে না, কারণ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ক্ষেত্রে এই কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ যে কণাটার বেগ আলোর গতিবেগের কম্পেয়ারেবল হবে। সেই মোমেন্টে আমাদের এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির কনসেপ্ট আমরা ইউজ করতে পারি। আশা করি বোঝা গেল। ওকে, তাহলে এই যে কথাটা, এই কথাটা কিন্তু আমি আগেও বলেছি, যখন কোনো একটা কণার গতিবেগ আলোর গতিবেগের প্রায় সমান হবে বা একেবারে সমান হবে, বেশি তো হতে পারে না, এটা সবাই জানো, আলোর গতিবেগ ম্যাক্সিমাম, এর বেশি কারোর গতিবেগ হতে পারে না। আজ পর্যন্ত যতটা ডিসকভারি হয়েছে সেই অনুসারেই বলছি। তাহলে যদি কোনো কণার গতিবেগ আলোর গতিবেগের প্রায় সমান হয় বা কাছাকাছি হয়, তখনই আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি লাগাতে পারি। এবার ফোটন কণার গতিবেগ তো আলোর গতিবেগের সমান, কারণ আলোর মধ্যেই ফোটন কণা থাকে, তার ক্ষেত্রেও আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি লাগাতে পারি। এবার এই আপেক্ষিকতাবাদ বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে যে ইকুয়েশনটা আমরা পাই, যেটা আমরা গ্র্যাজুয়েশনে পড়ছি, সেইখান থেকে একটা ইকুয়েশন ডাইরেক্টলি তোমাদের বলা রয়েছে এবং মনেও রাখতে হবে, কিচ্ছু করার নেই। এই আপেক্ষিকতাবাদ অনুসারে কোনো একটা কণার, ধরে নাও এই কণাটার এই যে পার্টিকেলটাকে আমি দেখিয়েছি, এই কণাটার মাস অর্থাৎ রেস্ট মাস বা বিরাম ভর যদি m0 হয়, বিরাম ভর বিরাম ভর বিরাম ভর বা রেস্ট মাস বা রেস্ট মাস যদি m0 হয় এবং তার মোমেন্টাম বা লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ যদি স্মল p হয়, কি ভরবেগ 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 বা লিনিয়ার মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম যদি স্মল p হয়, তাহলে ওই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে আমরা একটা ইকুয়েশন পাই। কি ইকুয়েশন? যেই কণাটার ক্ষেত্রে আমরা এইগুলো ধরেছি, যার বিরাম ভর বা রেস্ট মাস m0 বা m0 এবং ভরবেগ p, সেই পার্টিকেলটার ক্ষেত্রে একটা ইকুয়েশন আমরা পাই। কি পাই? স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল স্কোয়ার ইকুয়াল টু, যেখানে ক্যাপিটাল ই কি না, ওই যে কণাটা, যেই কণাটার ক্ষেত্রে আমরা আপেক্ষিকতাবাদ তত্ত্বটা লাগাচ্ছি বা ইউজ করছি, সেই কণাটার টোটাল এনার্জি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এখানে কোন সাইনটার কি মানে আমি তাও বলে দিচ্ছি। আমরা কি পাই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে? স্কোয়ার ইকুয়াল টু p² প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এই জিনিসটা আমরা পেয়ে থাকি, যেখানে 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 এই ক্যাপিটাল ইটা কি হলো? মোট শক্তি, কণার মোট শক্তি, কণার মোট শক্তি, মোট শক্তি, মোট
বা টোটাল এনার্জি, মোট শক্তি। ওকে? এবার পিটা কি আমি বলে দিয়েছি। এই স্মল সিটা কি? স্মল সিটা আর কিছুই নয়, আলোর গতিবেগ। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ওকে? এবার এম নটটা কি আমি তাও বলে দিয়েছি। তাহলে এর মধ্যেকার প্রত্যেকটা সাইন বা প্রত্যেকটা এই যে লেটার, যেটাকে আমরা সাধারণত সাইন হিসাবেই বলে থাকি, বা যে সমস্ত চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করছি, সেই প্রত্যেকটা চিহ্নের যে মানে সেটা তোমরা আশা করি বুঝতে পারলে। তাহলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে কোনো একটা কণা, যেই কণাটার বা পার্টিকেল যার বেগ আলোর গতিবেগের সমান বা আলোর গতিবেগের কাছাকাছি, তার ক্ষেত্রে যদি সেই পার্টিকেলটার রেস্ট মাস m0 হয় এবং তার লিনিয়ার মোমেন্টাম যদি স্মল p হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন পাই, যেটা হচ্ছে ক্যাপিটাল E স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আশা করি এতদূর পর্যন্ত কারোর কোথাও বুঝতে অসুবিধা নেই। যেখানে ক্যাপিটাল ইটা হলো কণার মোট শক্তি। কোন কণাটা? যেই কণাটা নিয়ে আমরা এতক্ষণ বলছি, যার গতিবেগ আলোর গতিবেগের প্রায় সমান অথবা একেবারে সমান, অথবা একেবারে সমান আমরা এটাও বলতে পারি। এইখানে আমি প্রায় সমান দেখিয়েছি, অথবা অথবা এটাও হতে পারে। দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। ইকুয়াল টু, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু এই ইকুয়েশনটা প্রযোজ্য। বাকি যে কোনো পার্টিকেল যাদের বেগ খুবই কম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু নিউটনিয়ান মেকানিক্স। অর্থাৎ আরো একটা কথা তোমাদের বিশেষ কথা বলে রাখি, নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যা বা নিউটন লজ অফ মোশন এই সমস্ত পার্টিকেলের ক্ষেত্রে খাটবে না বা ইউজ হবে না। কাদের ক্ষেত্রে ইউজ হবে না? না, যাদের বেগ আলোর গতিবেগের সমান বা আলোর গতিবেগের প্রায় কাছাকাছি, তাদের ক্ষেত্রে নিউটনীয় বলবিদ্যা বা নিউটন লজ অফ মোশন অ্যাপ্লিকেবল হবে না। তাদের ক্ষেত্রে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কাজে লাগাতে হবে। কিন্তু যাদের গতিবেগ কম, খুবই কম, তাদের ক্ষেত্রে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কার্যকর হবে না, নিউটনীয় বলবিদ্যা বা নিউটন লজ অফ মোশন কার্যকরী হবে। আশা করি বোঝা গেল। এতদূর পর্যন্ত আশা করি বোঝা গেছে। এইটুকু লিখে নাও, আশা করি এতক্ষণে লিখাও হয়ে গেছে তোমাদের। এইবার আমরা ফোটনের ক্ষেত্রে বা ফোটনের কন্ডিশনে চলে আসি। এবার দেখো, এবার দেখো এইখান থেকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে আমরা কি পাই? এইখান থেকে আমরা পাচ্ছি, বা ক্যাপিটাল ই ইকুয়াল টু এই স্কোয়ারটা যদি এই দিকে চলে আসে ডান দিকে, তাহলে কি হয়ে যাবে? রুট পি স্কোয়ার সি স্কোয়ার মাল্টিপ্লিকেশনে রয়েছে পি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আমরা এইটা পাবো। ই ইকুয়াল টু আন্ডার রুট পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তোমরা বলবে এটা আবার লেখার দরকার কি ছিল? এটা তো এমনিতেই জানতে পারছি। হ্যাঁ, ওকে। এবার দেখো আরো একটা কথা তোমাদের বলে রাখি, যদিও তোমরা এই জিনিসটা জানো তবুও বলে রাখছি। এইখানে কিন্তু আন্ডার রুট নিয়েছি মানে প্লাস মাইনাস আসবে, এইটা কিন্তু ভাবার প্রয়োজনীয়তা নেই। কারণ ক্যাপিটাল ই একটা এনার্জির মান। এনার্জি কোনো সময় নেগেটিভ হতে পারে না। আশা করি বুঝতে পারলে। টোটাল এনার্জি কোনো সময়ের জন্যই নেগেটিভ হতে পারে না। বুঝতে পারলে আমি কি বললাম? টোটাল এনার্জি কোনো সময়ের জন্যই নেগেটিভ হতে পারে না। তাই এখানে পজিটিভ আন্ডার রুটের সামনে তো সাইন থাকা উচিত। প্লাস মাইনাস, মাইনাস সাইনটা নেগলেক্ট করছি আমরা, কারণ ওটা গ্রহণযোগ্য নয় তার জন্য। আশা করি বুঝতে পারলে? ওকে। তাহলে আমরা এই ইকুয়েশনটা পেলাম। আমরা এই ইকুয়েশনটা পেলাম। এবার দেখো, এবার আমরা আমাদের ফোটনের কথায় চলে আসি। এবার দেখো ফোটনের বেগ যেহেতু আলোর গতিবেগের একেবারে ইকুয়াল, কারণ আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ফোটনেরও বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর গতিবেগের চেঞ্জিং হবে না যেমন, তেমন ফোটনের কণার গতিবেগেরও চেঞ্জিং হবে না, কারণ কোনো অবস্থাতেই হবে না, সেটা তার কন্ডিশন বা প্রপার্টিজের আন্ডারে আমরা পড়ে এসেছি। এবার দেখে নাও, আমরা আরো একটা কথা পড়েছিলাম, আমরা আরো একটা কথা পড়েছি, যদি এইটা ধরে নাও আমার একটা ফোটন কণা। আমরা কি পড়েছিলাম? এইটা ধরে নাও, এই কালো যে ডটটা আমরা দিয়েছি, এই কালো ডটটা হলো একটা ফোটন কণা। ফোটন কণা, ফোটন কণা বা ফোটন পার্টিকেল। হয়েছে? এবার এই ফোটন পার্টিকেলের স্থির বা বিরাম ভরের মান কত হয় আমরা কিন্তু আগেই জেনে এসেছি। তোমরা যদি একটু দেখো আগে,
স্থির বা বিরামভর হলো 0। ফোটনের স্থির বা বিরামভর কত? 0। তাহলে এই ফোটন কণাটার, এইটা যে ফোটন কণাটার যেই কথাটা আমি বলছি এইখানে, এরও স্থির বা বিরামভর কত হবে? আমরা একটা ফোটনের কথা ভাবছি বা বলছি, তার স্থির বা বিরামভর কত হবে? স্থির বা বিরামভরকে যেহেতু আমরা m0 বা m0 দিয়ে প্রকাশ করি, তার মান হয়ে যাবে 0। ওকে। এবার স্থির বা বিরামভর যেহেতু 0 এবং ফোটনের জন্য যেহেতু আমরা এই ইকুয়েশনটা E = √p²c² + m0²c⁴ এই ইকুয়েশনটা ইউজ করতে পারি। তাহলে ফোটনের ক্ষেত্রে এই ইকুয়েশনটা কিভাবে চেঞ্জিং হচ্ছে তা নিয়ে আমরা জানব। ফোটন কণার ক্ষেত্রে এই ইকুয়েশনটা কিভাবে চেঞ্জিং হচ্ছে। তার জন্য আমরা লিখছি ফোটন কণার ক্ষেত্রে 1 সেকেন্ড। তাই আমরা লিখছি ফোটন কণার ক্ষেত্রে কি ঘটবে? না আমরা যদি কেবলমাত্র m0 এর ভ্যালুটা পুট করে দিই এই ইকুয়েশনে, তাহলে আমাদের চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ফোটনের জন্য এই ইকুয়েশনটা আমাদের কি হয় তা আমরা জানতে পেরে যাব। তখন কি হয়ে যাবে? ক্যাপিটাল E = p²c² প্লাস m0 এর মান যদি 0 হয়, এই পুরোটার ভ্যালু 0 হয়ে যাবে। এই পুরোটার ভ্যালু 0 হয়ে যাবে, তাই প্লাস 0 লিখলাম। কারণ m0 এর মান যদি 0 হয়, তাহলে তার সাথে যাই গুণ হোক না কেন তা 0 হয়ে যাবে। তাই টোটালে আমরা 0 লিখে দিয়েছি। আর কিছু না লিখে। ওকে? ওকে। আমি আন্ডার রুটটা মুছলাম বলে ভেবো না যে আন্ডার রুট উঠে যাবে এখনই। আন্ডার রুট কিন্তু তুলিনি। তাহলে আমরা কি পাচ্ছি? p²c² প্লাস 0। তার মানে কি? অনলি p²c²। আর অনলি p²c² মানে পিসির হোল স্কোয়ার। পিসির হোল স্কোয়ার তার উপরে যদি রুট থাকে একে অপরকে মুছে দিতে পারবে। কারণ হাফ ইন্টু 2 which is nothing but 1। তাহলে আমরা এখানে কি পাবো? অনলি পিসি। p মাল্টিপ্লাইড উইথ c। তাহলে আমরা কি পাচ্ছি? ফোটনের ক্ষেত্রে এই টোটাল এনার্জির মান কত হচ্ছে? p মাল্টিপ্লাইড উইথ c। এইটা কিন্তু মনে রাখার বিষয়। আশা করি বুঝতে পারলে। এইটা মনে রাখার বিষয়। তাহলে ফোটন কণার ক্ষেত্রে যা স্থির বা বিরামভর 0, তার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? টোটাল এনার্জির মানটা p ইনটু c, এইটা। যেখানে p হলো ফোটনের ভরবেগ এবং c হলো আলোর গতিবেগ। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসার কথা। জানি না এসেছে কিনা, কিন্তু আসার কথা। তোমাদের মনে এই কথাটা আসার কথা যে ফোটনের ভর নেই, তাহলে ভরবেগ কি করে থাকলো? যার ভর নেই, বেগ যদিও বা থাকে, তাহলে ভরবেগ কি করে থাকবে? ভরবেগ তো শূন্য হওয়ার কথা। কিন্তু আপনি তো লিখছেন E = pc, র মান রয়েছে। এবং আপনি আগের ক্লাসে বলেছেন টোটাল এনার্জির মান hν একটা ফোটনের ক্ষেত্রে। তাহলে আমি যদি p এর ভ্যালু 0 ও ভাবি, তাহলে এখান থেকে দেখছি টোটাল এনার্জির মান 0, কারণ p যদি আমরা 0 ভাবি 0। আর সেখানে জানলাম যে টোটাল এনার্জির মান hν। এটা তো হতে পারে না। এনার্জির মান তো সবসময় সেম থাকবে টোটাল এনার্জির মান। তাহলে কোথায় ভুল হচ্ছে আমাদের ভাবা? বা আপনি কোথায় ভুল করেছেন? আমিও কোথাও ভুল করিনি, তোমাদের ভাবাও কোথাও ভুল হয়নি। আসল কথা হচ্ছে এটাই যে ফোটন এমন একটা পার্টিকেল যার ভর না থাকা সত্ত্বেও রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম রয়েছে। আবারও বলছি, ফোটন এমনই একটা পার্টিকেল যেই পার্টিকেলের ভর না থাকা সত্ত্বেও, ভর ইন দ্য সেন্স স্থির ভর বা রেস্ট মাস বা বিরাম ভর না থাকা সত্ত্বেও ভরবেগের মান রয়েছে। ওকে? তাই আমি এখানে লিখছি ফোটন ভরহীন কণা হলেও ফোটন ফোটন ভরহীন কণা হলেও ভরহীন ভরহীন কণা হলেও কণা হলেও হলেও এর ভরবেগ রয়েছে। এর নির্দিষ্ট নির্দিষ্ট
ভরবেগ ভরবেগ রয়েছে। এবার তোমাদের একটু স্ট্রেঞ্জ বলে মনে হলেও এটাই সত্যি। ফোটন ভরহীন কণা হলেও এর নির্দিষ্ট ভরবেগ রয়েছে। এবার তোমাদের মনে হবে যে তাহলে এখানে পির মান 0 নয়, তাহলে পির মান কি হবে সেটা বলুন? বলছি, একটু অপেক্ষা করো। এর নির্দিষ্ট ভরবেগ রয়েছে। ওকে? ওকে। এই কথাটা কিন্তু মাথায় রেখো। ফোটন ভরহীন কণা হলেও এইটা কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসাবে আসে। নিম্নলিখিত কোন কণার ভর নেই কিন্তু ভরবেগ রয়েছে? অপশানে দেয়া থাকবে অনেকগুলো কণার নাম। তার মধ্যে ফোটনও একটা অপশানে দেওয়া থাকবে। ফোটনটা সঠিক অপশান। ফোটন ভরহীন কণা হলেও এর নির্দিষ্ট ভরবেগ রয়েছে, অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম রয়েছে। এবার দেখো, আমরা আগের দিন একটা ইকুয়েশন পেয়েছিলাম যে একটা ফোটনের 1 সেকেন্ড একটু অপেক্ষা করো। আমরা আগের দিন একটা ইকুয়েশন পেয়েছিলাম যে একটা ফোটনের এনার্জি কত হয়? ইকুয়াল টু এইচ নিউ। ইকুয়াল টু এইচ নিউ। এটা আমরা আগের দিন একটা ইকুয়েশন পেয়েছিলাম এবং বলেও ছিলাম, এবং যদি n সংখ্যক ফোটন থাকে তাহলে সেক্ষেত্রে টোটাল এনার্জি হয়ে যাবে NH নিউ। এবার সেইখান থেকে যে ইকুয়েশনটা পেয়েছিলাম ক্যাপিটাল ই, সেখানের ক্যাপিটাল ই যা, এখানেরও ক্যাপিটাল ই সেম। ওকে? তাহলে সেই দুটো ইকুয়েশন, অর্থাৎ এই দুটো ইকুয়েশন ইকুয়াল টু এইচ নিউ এবং ইকুয়াল টু পিসি, এইখান থেকে আমরা কিছু জিনিস পাওয়ার চেষ্টা করছি। ওকে? ওকে। তাহলে আমরা কি পাচ্ছি? ইকুয়াল টু এইচ নিউ, ইকুয়াল টু এইচ নিউ, এটা আমরা আগের দিন জেনে এসেছি। ইকুয়াল টু এইচ নিউ, যেখানে নিউ হলো আলোর ফ্রিকোয়েন্সি, তার জন্য একটা ফোটনের এনার্জি কত? ইকুয়াল টু এইচ নিউ। এটা আমরা বলতে পারি। 1 সেকেন্ড। আসলে একটু লিখতে প্রবলেম হচ্ছে আজকে, তার জন্যই এই ঘটনাটা ঘটছে। হোক, আমরা লেকচারটা কন্টিনিউ করব। ইকুয়াল টু এইচ নিউ, এবং আজকে জানতে পারলাম ইকুয়াল টু পিসি। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি তৈরি করতে পারি? না, একটা ফোটনের এনার্জি ইকুয়াল টু এইচ নিউ, এটা পেতে পারি। এবার ফোটনের ভরবেগের মান কত যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, তাহলে পির মান আমরা জানতে চাই। তাহলে পির মান কত হয়ে যাবে? এবং এটা আমরা একটা ইকুয়েশন পেলাম, এবং যদি আমরা মোমেন্টাম যদি জানতে চাই, ফোটনের মোমেন্টাম সেটা কত হয়ে যাবে? পি ইকুয়াল টু, এইখান থেকে দেখতে পারো বা এইখান থেকে দেখতে পারো, পি ইকুয়াল টু ক্যাপিটাল ই বাই সি। ক্যাপিটাল ই বাই সি, ক্যাপিটাল ই বাই সি, ক্যাপিটাল ই বাই সি। ওকে? ওকে। এবার দেখো, ক্যাপিটাল ইর ভ্যালু কত ছিল? এইচ নিউ। তাহলে ক্যাপিটাল ইর ভ্যালু আমরা পুট করলাম এইচ নিউ, এবং সির ভ্যালু সি হিসাবেই থাকলো। তাহলে যদি আলোর ফ্রিকোয়েন্সি জানি এবং জানতে পারি, যদি আমরা আলোর ফ্রিকোয়েন্সি জানতে পারি, তাহলে একটা ফোটনের, ওর মধ্যে থাকা একটা ফোটনের আমরা কিন্তু মোমেন্টাম বলে দিতে পারবো। কি করে? তার সাথে ওই ফ্রিকোয়েন্সিটার সাথে এইচ বাই সি এর ভ্যালু বসিয়ে মাল্টিপ্লাই করে নিলেই আমরা পেয়ে যাব। সুতরাং এখান থেকে আমরা কি পাচ্ছি? সুতরাং সুতরাং এইখান থেকে আমরা কি পাচ্ছি? স্মল পি ইকুয়াল টু এইচ নিউ বাই সি। এই জিনিসগুলো নিয়ে একটু ডিটেলে বলে রাখছি, তার কারণ এইখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন তৈরি হতে পারে। কিভাবে? না, বিভিন্নভাবে তোমাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেম এই জায়গা থেকে ডিজাইন করে দিতে পারে বা তৈরি করে দিতে পারে, যার অ্যান্সার কেবলমাত্র এই যে স্লাইড বা এই যে পেজে বা স্ক্রিনে তোমরা এখন যা দেখতে পাচ্ছ, এই পেজে যা যা লেখা রয়েছে এইখান থেকেই কিন্তু সলভ করা সম্ভব। তাই একটু টাইম নিয়ে এই জিনিসগুলো ডিসকাশন করলাম। ওকে? বইতে এত কথা বলা নেই যে কেন আমরা এখানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ তত্ত্বকে এখানে ইন্ট্রোডিউস করে এই জিনিসগুলো বলছি, এত কথা বলা নেই। হ্যাঁ, একটা বইয়ে বলা আছে, আমি নাম বলবো না। একটা বইয়ে কিছুটা অংশ বলা রয়েছে। হলুদ কালারের বক্স করে একটা বইতে বলা রয়েছে। সব বইতে বলা নেই।
কিন্তু সেখানে যে বইটাতে বলা রয়েছে সেই বইটাতে যদি তোমরা দেখো তাহলে আরো অনেক কথা বলা রয়েছে। কিন্তু সেই সমস্ত কথা জানার প্রয়োজনীয়তা নেই। আমি এখানে যতটুকু বলেছি এতটুকুই তোমাদের জন্য জানলে চলবে। কারণ এর বেশি জানলে তাহলে তোমাদের গ্র্যাজুয়েশনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির আরো জিনিস তোমাদের জানতে হবে। তাহলে গিয়ে বুঝতে পারবে যে E স্কয়ার ইকুয়াল টু P স্কয়ার C স্কয়ার প্লাস M নট স্কয়ার C টু দি পাওয়ার 4 এটা কোথা থেকে এসেছে। এই সমস্ত কিছু জানতে হবে। কিন্তু সেগুলো তোমাদের জানার প্রয়োজনীয়তা নেই। কারণ সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। জেনেও কোনো লাভ হবে না। যারা হায়ার স্টাডিজ করবে নির্দিষ্ট ফিজিক্স সাবজেক্ট নিয়ে বা ইঞ্জিনিয়ারিং এর কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্টে কেবলমাত্র কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ সাধারণত মডার্ন ফিজিক্স এর এই পোরশন গুলো নেই। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর রয়েছে। কারণ আমার এক বন্ধু পড়তো। সে বলেছিল যে এগুলো রয়েছে। হ্যাঁ, রয়েছে। ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এই জিনিসগুলো রয়েছে। মডার্ন ফিজিক্স এর এই পার্ট গুলো রয়েছে। তখন কি গিয়ে জানতে পারবে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এ গেলে তখন জানতে পারবে অথবা কেবলমাত্র এই নির্দিষ্ট ফিজিক্স সাবজেক্ট নিয়ে যদি পড়তে থাকো তাহলে কিন্তু এই জিনিসগুলো জানতে পারবে। আদারওয়াইজ এই জিনিসগুলো আর কোথাও নেই পরবর্তী সময়ে। এই দুটো জায়গায় যদি যাও বা পাথে যদি যাও তাহলে জানতে পারবে। আদারওয়াইজ জানার দরকার নেই। আর এই ক্লাসের জন্য এতটাই এনাফ। এর বাইরে কোনো কিছু জানার দরকার নেই আর আসবেও না। তাহলে এখান থেকে আমাদের কি মনে রাখতে হবে? একটা ফোটনের এনার্জি কত হয়? E ইকুয়াল টু h nu আর ফোটনের মোমেন্টাম কত হয়? P ইকুয়াল টু h nu বাই c। P ইকুয়াল টু h nu বাই c। এবং আরো একটা কথা মনে রাখতে হবে ফোটন একটা ভরহীন কণা হলেও এর সুনির্দিষ্ট ভরবেগ আছে বা এর নির্দিষ্ট ভরবেগ আছে। ফোটন ভরহীন কণা হলেও এর নির্দিষ্ট ভরবেগ রয়েছে। আশা করি মনে থাকবে এই ৩টে পয়েন্ট আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি। এই ৩টে পয়েন্ট কিন্তু মনে রাখবে। আমি আবারও বলছি এই ৩টে পয়েন্ট এবং আগের দিন একটা ইকুয়েশন লিখেছিলাম E ইকুয়াল টু NH নিউ এই ৩টে জিনিস থেকে কিন্তু প্রবলেম ডিজাইন করা হয় এবং আজকের ক্লাসে যদি না সময় হয় সেই রকম প্রবলেম আমি দেখাতে পারবো না। কিন্তু আপকামিং ক্লাস বা এই ক্লাসে যদি সময় হয় আমি দেখাবো যে এইখান থেকে প্রবলেম কিন্তু তৈরি হয়। মনে রাখবে। ওকে? ওকে। এই জিনিসটাও মাথায় রেখো। এবং এই জিনিসটাও মাথায় রেখো। এই ৩টে জিনিস খুবই ইম্পোর্টেন্ট মাথায় যেন থাকে। কারণ এই ৩টে জিনিস থেকেই কিন্তু প্রবলেম ডিজাইন করা হয়, অর্থাৎ প্রবলেম তৈরি করা হয়। তোমরা এটা ভেবো না যে প্রবলেম যেগুলো তৈরি করা হয় কেবলমাত্র কোনো না কোনো বই থেকেই কপি পেস্ট করে তৈরি করে দেওয়া হয় কম্পিটিটিভ এক্সামের প্রবলেম। এরকমটা কিন্তু নয়। বিভিন্ন নির্দিষ্ট কনসেপ্ট এর ওপর বেস করে যারা কোয়েশ্চেন সেটার থাকে তারা হাইলি কোয়ালিফাইড মানুষজন থাকেন এবং তারাই কিন্তু বিভিন্ন কনসেপ্ট থেকে নিজেরাই কোয়েশ্চেন ডিজাইন করেন। তাই কথাটা মাথায় রেখো। ওকে? ওকে। তাহলে এতদূর পর্যন্ত আমাদের ডিসকাশন হলো। এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। এই ৫ নম্বর পয়েন্টটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তার মধ্যে এই ৩টে জিনিস E ইকুয়াল টু h nu, E ইকুয়াল টু NH nu, P ইকুয়াল টু h nu বাই c এবং ফোটন ভরহীন কণা হলেও এর নির্দিষ্ট ভরবেগ রয়েছে এবং ফোটনের রেস্ট মাসের মান 0 অর্থাৎ m নট এর ভ্যালু 0। এই ৩টে কথা মনে রাখলেই চলবে। ওকে। এরপরে আমরা নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। নেক্সট পয়েন্টে আমরা কি জিনিস নিয়ে জানবো? প্ল্যাঙ্কের ধ্রুবক বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। যদিও তোমরা এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নিয়ে কেমিস্ট্রিতে পড়ে এসেছো, তবুও আমরা প্ল্যাঙ্কের ধ্রুবক বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নিয়ে জানবো। বিজ্ঞানী প্ল্যাঙ্কের নাম অনুসারে এই কনস্ট্যান্টের নাম দেওয়া হয়েছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে সাধারণত আমরা স্মল h দিয়ে ডিনোট করে থাকি। স্মল h দিয়ে ডিনোট করে থাকি। এটা একটা সর্বজনীন ধ্রুবক বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এবার এই স্মল h দিয়ে আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে ডিনোট তো করে থাকি। এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ইউনিট কিভাবে আমরা পাবো সেটাও তোমরা ক্যালকুলেট করতে পারবে বা খুঁজতে পারবে। স্মল h দিয়ে আমরা কি করে থাকি? ডিনোট করে থাকি। ডিনোট বা বা নির্দেশ করে থাকি বা চিহ্নিত করে থাকি। চিহ্নিত চিহ্নিত বানান আমি লিখতে পারছি না। আমি বাংলা প্রায় অনেক ওয়ার্ড লিখতে পারছি না। প্রায় ১০ বছর হয়ে গেল বাংলা লেখা ছেড়ে দিয়েছি। তাই আমি এখানে লিখছি ডিনোট বা নির্দেশ করা। নির্দেশ নির্দেশ করে থাকি আমরা। ওকে? h কে আমরা বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে আমরা স্মল h দিয়ে ডিনোট বা নির্দেশ করি। এটা তো সাধারণ কথা। এটা তো তোমরা আগে থেকেই জানো এবং আমি আগেও বলেছি।
দেখো আমি বাংলাকে কিন্তু ছোট করছি না। আমি অনেকদিন থেকেই লেখা ছেড়ে দিয়েছি। কারণ হায়ার স্টাডিজ যখন আমরা করি তখন বাংলা আর লেখা চলে না। তার জন্য আমি বাংলা লিখতে পারছি না। এটা আমার ডিফিকাল্টি বলতে পারো অথবা আমার এটা ভুল বলতে পারো। কারণ আমি অনেকদিন লিখিনি বলে আমি আর লিখতে পারছি না। তার জন্যই এইটা অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করছি। আগে যখন আমি এই চ্যানেলে আমি যখন পড়াতাম আমি কেবলমাত্র ইংরেজিতেই পড়াতাম। তখন তারপরে কিছু সময় পরে প্রায় 6 মান্থ কি 7th মান্থ যখন পড়ানো হয়ে গেছে প্রায় ইংরেজিতেই লিখে পড়াতাম। তারপরে একটা স্টুডেন্ট কমেন্ট সেকশনে জানিয়েছিল যে, "আপনি বাংলাতেই পড়ান তাতে আমাদের সুবিধা হবে।" তারপরে গিয়ে আমি বাংলাতে লেখা শুরু করি এবং বাংলাতে ধীরে পড়ানোর চেষ্টা করছি। কারণ বাংলাতে আমি তত ভালো লিখতে পারতাম না বলেই আমি ইংরেজিতে পড়াতাম। তারপরে তোমাদের কথা মতনই আমি এরকম করছি। বানান ভুল হলে বা স্পেলিং ভুল হলে বা কোনটা লিখতে না পারলেও যদি অন্যটা লিখি কিছু মাইন্ড করো না। এটা আমার ডিফল্টই। আমার ডিফল্টির কারণেই এই ঘটনাটা ঘটছে। আমি চেঞ্জ করছি। আমি নিজেকে আপডেট করছি আবার পুনরায় যাতে ভালো করে লিখতে পারি। ওকে? ওকে। তাহলে দেখো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে আমরা স্মল h দিয়ে ডিনোট তো করে থাকি। এবার প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ইউনিট আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? আমরা ফোটনের এনার্জি যখন লিখেছিলাম তখন আমরা দেখেছিলাম E ইকুয়াল টু স্মল h ইন্টু নিউ। এই ইকুয়েশনটা আমরা দেখেছিলাম। এই স্মল h টা কি ছিল? এই স্মল h টা এখানে কি ছিল? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এবার ধরো যদি আমরা h এর একক ফাইন্ড আউট করতে চাই, h এর একক বা ইউনিট যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, তখন আমরা কি করব? এটা তোমরা ক্লাস 11 এই শিখে এসেছো। আমি এই চ্যানেলেও বলেছিলাম যেমন ডাইমেনশনাল অ্যানালিসিস বা তার আগে যখন জিনিসগুলো রয়েছে, তখন আমরা কি করে থাকি? h এর একক যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, তাহলে h এর একক কি হয়ে যাবে? e এর একক বাই নিউ এর একক। e এর একক, e এর একক, e এর একক বা নিউ এর একক বাই নিউ এর একক। ওকে? তাহলে এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি E ইকুয়াল টু এইচ নিউ। তাহলে আমরা ঠিক লিখেছি। তাহলে E এর একক যদি আমরা এসআই ইউনিটে লিখি, এনার্জির ইউনিট যদি আমরা এসআই এসআই এককে লিখি তাহলে আমরা কি লিখব? জুল, JEJOULE, জুলই নয় কিন্তু জুল। ওকে? এটা কিন্তু মানে এই কথাটা কেন বললাম? আমি একদিন যখন পড়াচ্ছিলাম, একটা স্টুডেন্ট এই কথাটা বলেছিল তার জন্যই তোমাদের বলছি। জুলই নয় জুল, JOULE, জুল বাই নিউ এর একক কি? 1/t। নিউ মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে 1/টাইম পিরিয়ড। তাহলে কি হবে? 1/সেকেন্ড, 1/সেকেন্ড অর্থাৎ সেকেন্ড ইনভার্স ডিভাইডেড এ সেকেন্ড ইনভার্স থাকলো। সেকেন্ড ইনভার্স যদি ডিভাইডেড এ থাকে তাহলে এটা যদি ওপরে যায় তাহলে কি হয়ে যাবে? অনলি সেকেন্ড। তাহলে কি হবে? এইচ এর একক যদি আমরা এসআই ইউনিটে লিখতে চাই তাহলে কি হয়ে যাবে? জুল, জুল মাল্টিপ্লাইড উইথ সেকেন্ড। ওকে? ওকে। এটা কি? এসআই ইউনিট, এসআই। এবার দেখো এটা হচ্ছে এইচ এর এসআই ইউনিট। এবার যদি আমরা সিজিএস ইউনিট লিখতে চাই এসআই ইউনিটকে দেখে জুল যদি হয় তাহলে সিজিএস এ কি হয়ে যাবে? আর্গ। সিজিএস এ কি হয়ে যাবে? আর্গ। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আর্গ মাল্টিপ্লাইড উইথ সেকেন্ড। তোমরা ভাববে এইগুলো কি আবার করার প্রয়োজনীয়তা থাকে? এগুলো তো আমরা জানি। তোমরাও জানো, আমিও আরেকবার লিখে দিলাম। সবসময় মনে রাখবে যত বেশিবার লিখবে বা যত বেশিবার সেম জিনিসকে করবে তত বেশি মনে থাকবে। তার জন্যই আমিও লিখছি যাতে আমারও মনে থাকে। ওকে? সিজিএস। এটা হলো সিজিএস ইউনিট। তাহলে এইচ এর এসআই ইউনিট কি হলো? জুল সেকেন্ড। সিজিএস ইউনিট কি হলো? আর্গ সেকেন্ড। এবার এইচ এর বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের কোন জিনিসগুলো মনে রাখতে হয়? এককের মধ্যে এসআই ইউনিট মনে রাখলেই চলে এবং তোমাদের মনে আছে জুল সেকেন্ড। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুগুলো মনে রাখতে হয়। এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট তাই একটা ফিক্সড ভ্যালু থাকবে। সেই ফিক্সড ভ্যালুগুলো বিভিন্ন ইউনিটে মনে রাখতে হয়। কারণ বিভিন্ন সময় ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে গিয়ে এই ইউনিটগুলো কাজে লাগে। ডাইরেক্টলি পুট করতে হয়। প্রোভাইড থাকতে পারে, নাও থাকতে পারে। তাই মনে রাখতে হবে। ওকে? ওকে। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের বিভিন্ন ইউনিটে যদি আমরা একক অর্থাৎ বিভিন্ন এককে যদি আমরা তার ভ্যালুগুলো লিখি তাহলে আমরা কি পাবো?
যদি আমরা এসআই ইউনিটে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু লিখি তাহলে আমরা কত পাবো দেখো। আমি একটু বাম দিক করে লিখছি যাতে করে পেজটা পাই। স্মল এইচ এর ভ্যালু যদি আমরা এসআই ইউনিটে লিখি তাহলে কত হবে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। জুল সেকেন্ড। এটা কোন ইউনিটে? এসআই ইউনিটে। ওকে ওকে এবার দেখো যদি আমরা এইচ এর ভ্যালু সিজিএস ইউনিটে লিখি তাহলে কি হবে 6.626 ইন্টু 10⁻, 1 জুল সমান 10⁻7 আর্গ, 1 জুল সমান 10⁻7 আর্গ, তাহলে -34 এর সঙ্গে +7 অ্যাড করলে 27, -27 আর্গ ইন্টু সেকেন্ড। এটা হলো সিজিএস ইউনিটে। সিজিএস ইউনিট। এবার যদি আমরা ইলেকট্রন ভোল্ট ইউনিটে আমরা এইচ এর ভ্যালুকে ফাইন্ড আউট করতে চাই তাহলে কিভাবে ফাইন্ড আউট করব? আশা করি তোমরা পারবে। যদি আমরা ইলেকট্রন ভোল্ট ইউনিটে এই এইচ এর ভ্যালু ফাইন্ড আউট করতে চাই তাহলে তোমরা আশা করি পারবে। কিভাবে করবে? না দেখো এখানে জুল রয়েছে, ইলেকট্রন ভোল্টের সাথে জুলের রিলেশন রয়েছে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কি হয় 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব ভোল্ট ইকুয়াল টু জুল। তাহলে কি হয় না এক ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে 1 জুল সমান কি হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট। তাই এইখানে যদি তোমরা ওই 6.626 ইন্টু 10⁻34 একে যদি 1.6 ইন্টু 10⁻19 এটা দিয়ে ভাগ করে দাও তাহলে কি পেয়ে যাবে? ইলেকট্রন ভোল্ট ইউনিটে পেয়ে যাবে এইচ এর ভ্যালু। সেই ভ্যালুটাকে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে তোমরা কি পাবে দেখো। H equal to 6.626 into 10⁻⁻34 by 1.6 into 10⁻⁻19 এটা কি ইউনিটে চলে যাবে? ইলেকট্রন ভোল্ট ইন্টু সেকেন্ড। এইবার এইটাকে যদি তোমরা ক্যালকুলেট করো কি ভ্যালু পাবে দেখো। আমি একটু ক্যালকুলেট করেই দেখাচ্ছি, যেহেতু এই জিনিসগুলো আমরা প্রথমবারের জন্য করছি আমি একটু করেই দেখাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে 6.626 ডিভাইডেড বাই 1.6, বাকিটাকে আমরা মুখে মুখেই করে নিতে পারবো। ওকে ওকে 6.626 divided by 1.6 which is equal to 4.14। তারপরে ডিজিটগুলো নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, 1 2 5 এইগুলো নেওয়ার দরকার নেই। যদি এখানে 1 এর পরিবর্তে 5 থাকতো তাহলে এটাকে আমরা চেঞ্জ করে নিতাম। আশা করি কি কথাটা বলছি বুঝতে পারছো। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি 4.14। তাহলে আমরা কি পাচ্ছি 4.14 which is equal to 4.14 into 10⁻। দেখো 19 রয়েছে আর 34, এই টু দি -19টা যদি উপরে যায় তাহলে পজিটিভ হয়ে যাবে, তাহলে -34 প্লাস 19 তাহলে কত পাবো? -15। 10⁻⁻15 ইলেকট্রন ভোল্ট ইন্টু সেকেন্ড। আশা করি বোঝা গেল। এই জিনিসগুলো আমরা এই দিকে করেছি। ওকে, এবং এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। কোন কোন জিনিসগুলো? এই ভ্যালুটা, এইচ এর এই ভ্যালুটা তোমাদের বিশেষ করে মনে রাখতে হবে, কারণ বিভিন্ন জায়গায় ডাইরেক্টলি পুট করতে হবে তাই মনে রাখতে হবে। এবং লাস্ট যে ভ্যালুটা আমরা লিখলাম অর্থাৎ এই ভ্যালুটা ইলেকট্রন ভোল্ট, সিজিএস এরটা না মনে রাখলেও চলবে কারণ ডাইরেক্টলি ক্যালকুলেট করে নেওয়া সম্ভব, মুখেই ক্যালকুলেট করে নেওয়া সম্ভব, তাই ওটা না মনে রাখলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এই দুটো পুরো মুখস্থের মতন যেন মনে থাকে, যখন দরকার পড়বে তখনই যেন ইউজ করতে পারো।
তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবকের মধ্যে আমরা কি কি জানলাম? প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট যেটা থাকে তার ইউনিট আমরা জানলাম এসআই ইউনিট, সিজিএস ইউনিট, এসআইতে জুল সেকেন্ড, সিজিএস এ আর্ক সেকেন্ড। যদি এসআই ভ্যালু আমরা জানতে চাই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের তাহলে কি হবে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এবার দেখো বিভিন্ন বইতে 6.626 এর বদলে 6.625 দেওয়া থাকে। 5 লেখো 6 লেখো কোনো যায় আসে না, কারণ এরপরে অনেকগুলো ডিজিট থাকে, তার জন্য এরকম আমরা লিখতে পারি। তাহলে এইচ এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড এসআইতে। এবং যদি সিজিএস এ হয় 1 জুল সমান 10⁻7 আর্ক, 1 জুল সমান 10⁻7 আর্ক, সেইখান থেকে -27 হয়ে যাবে। এবং যদি আমরা ইলেকট্রন ভোল্ট ইউনিটে প্রকাশ করতে চাই তাহলে এইচ এর ভ্যালু কত হয়ে যাবে? এইচ ইকুয়াল টু 4.14 ইন্টু 10⁻15 ইলেকট্রন ভোল্ট সেকেন্ড। ওকে, আজকের সেশনে এত দূর পর্যন্তই থাকুক, প্রায় 40 মিনিট পেরিয়ে গেছে। পরবর্তী সেশনে বাকি অংশগুলো নিয়ে ডিসকাশন করব। ওকে ওকে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর লার্নিং উইথ এবিআই, হ্যাপি লার্নিং উইথ এবিআই অ্যান্ড বিলিভ ইন ইয়োর সেলফ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো দ্যাটস ইট ফর টুডে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার অ্যান্ড হ্যাপি লার্নিং উইথ এবিআই। এবং নেক্সট সেশনে আমরা পরবর্তী অংশগুলো নিয়ে ডিসকাশন করব। যদিও আমি আজকে ভেবেছিলাম আমরা আরও অনেকটা পোর্শন এগিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু খুব তাড়াতাড়ি লিখতে পারছি না, তার জন্যই একটু একটু অসুবিধা হলো, নয়তো আরও কিছুটা পোর্শন আমরা আজকে সেশনে কভার করতাম। হোক, আমরা নেক্সট সেশনে সেই পোর্শনটুকুকে কভার করব এবং ধীরে ধীরে এগিয়ে যাব। That's it for today. Bye bye everyone. Take care and happy learning with ABI.